স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে। আমরাও চেষ্টা করেছি এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ, স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে। টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারোর হাতে না দিতে পারলে পরবর্তীকালে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই সুবিধা, এই সার্ভিসেসগুলো আমরা দিতে পেরেছি। এবং খালি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে 10 দিনে প্রায় 2.5 লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছে। একাধিক রেফারেল কেস আমরা পেয়েছি, যেগুলো মডেল ক্যাম্পে রেফার করা আমরা মডেল ক্যাম্পে রেফার করেছি, যেগুলো কলকাতার বড় হাসপাতাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করার আমরা সেগুলো সেখানেও করেছি। এবং ফলতায় শুরু হয়েছে 12 তারিখ থেকে, 12, 13, 14, 15, আজকে চতুর্থ দিন, 3 দিন হয়েছে। কালকেও 13,000-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। এই যে এক দিনে 13,000, 14,000, 12,000 রেজিস্ট্রেশন, তার মানে 40টা ক্যাম্প যদি হয়, একটা ক্যাম্পে গড়ে মানুষ প্রায় 300 থেকে 350 মানুষ ডেইলি আসছে। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে যেমন লোকজন এসছে। আপনারা দেখেছেন আরামবাগ থেকে একটি শিশু 2 দিন আগে এসেছিল। রেজিস্ট্রেশন করাতে গিয়ে তারা জানতে পারে যে তার বাড়ি খানাকুলে। এবং আমাকে যখন তারা জানায় যে শুধু দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার না, বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয়, একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে। সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিকমতো শুনতে পায় না, তারা এসছে। আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। আমি আজকে চিকিৎসক সহ স্পেশালিস্ট সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে, তাদের সাথে কথা বলেছি। আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো, মানুষ আমাদের, ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করা। আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ককলিয়ার ইমপ্লান্টের যে কেসটা হয়েছে, একটা কেস এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, একটা জলপাইগুড়ি থেকে। একটা ইমপ্ল্যান্ট পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যেখানে বসানো হয় এবং এই সার্জারিটা প্রায় 12 ঘন্টা ধরে চলে। এটা খুব ক্রিটিক্যাল সার্জারি, আর খুব যে সাকসেস রেট তাও নয়। স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা সেই সার্জারি একটা ছুটির দিন দেখে, তার কারণ 10 ঘন্টা 12 ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না। তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি, যারা ককলিয়ার ইমপ্লান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি, তারা যদি সেই ইমপ্লান্টটা দেয়, আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্লান্টের ব্যবস্থা করে, সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব। তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি, কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায়, প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায়। আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে, 3.5 বছর বয়স, এখনো হাঁটতে পারে না, ঠিকমতো দাঁড়াতে পারে না, তার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে। এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন। সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে 72 লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে। এখানে আমরা একটা ফিজিওথেরাপি সেশনের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য। সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে, আজকে 3rd ডে। তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে, আরও 8-10 দিন ফিজিওথেরাপি চলবে। তারপর যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব। আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয়, এটা আমাদের সবার কর্তব্য। ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা
সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি। ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয়, ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে, জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো। সেই কারণেই আমরা এটা নাম দিয়েছি সেবাশ্রয়। সেবার মাধ্যমেই মানুষকে আশ্রয় প্রদান করা। আজকে ফলতায় প্রায় 14 দিনের মাথায় প্রকল্পটা শুরু হয়েছে 2 তারিখ, 10 দিন ডায়মন্ড হারবারে হয়েছে, আজকে ফলতার 4র্থ দিন। আমি প্রত্যেকটি বিধানসভায় যেহেতু কয়েকটি ক্যাম্প আমি ভিজিট করব বলেছি, আজকে আমি ফলতায় এসেছি। আবার 22 তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হবে, তারপর মিটিয়াবুরুজে হবে, তারপর সাতগাছিয়ায় হবে, তারপর বজবজে হবে, শেষে মহেশতলায় হবে, এবং তারপর 16 তারিখ থেকে 20 তারিখ অবধি মেগা ক্যাম্প আমরা অর্গানাইজ করছি, যেখানে প্রত্যেকটি ক্যাম্পে আবার 5 দিন ডাক্তাররা থাকবে, সেখানে ফলো আপ সেশন হবে। এবং শুধুমাত্র সেটা বিধানসভা ওরিয়েন্টেড নয়, এই 5 দিন একসাথে যত বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবারের অধীনে, এই 7টি বিধানসভায় 280টা ক্যাম্পে একসাথে পরিষেবা দেওয়া হবে ওই 5 দিন, 16, 17, 18, 19, 20। এরপরে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটা প্রশ্ন করব যে সেবাশ্রয় প্রকল্প বিগত 10 দিন ধরে গোটা রাজ্যে একটা নতুন দিক নির্দেশ করেছে স্বাস্থ্য পরিষেবার। খুব কাকতালীয়ভাবে হলেও এটা সত্যি যে সময় সেবাশ্রয় চলছে এবং তার আশ্রয়ে বহু মানুষ আসছেন, ঠিক সেই সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আবারও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। আরজিকর কাণ্ড আমরা দেখেছিলাম, এবার হচ্ছে স্যালাইন কাণ্ড, এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে একটি কোম্পানি এবং সেই স্যালাইন ব্যবহার, তা নিয়ে প্রসূতি মৃত্যু, এবং তাকে ঘিরে আবারও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার পরিষেবা তা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে না, এটা কম্প্যারিজন করা ঠিক না আমি মনে করি। তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি। রাজ্য সরকার বিগত 13 বছরে 14 বছরে 2011 সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন, আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড, কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে একাধিক শর্ত রয়েছে। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে 2 চাকা থাকলে, মোটরসাইকেল থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না। আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি, জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, যেমন মালদার ঘটনাটায়, দুয়াল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে, কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হয়েছে? আমরা তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি।
এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। বলছি ব্যবস্থা নেওয়া তো প্রশাসন ঘটনার পরে, কিন্তু 14 দিনের ব্যবধান আপনারা আপনাদের দলের তরফ থেকে, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এত শৃঙ্খলার কথা বলা হয়, জিরো টলারেন্সের কথা বলা হয়, এত কমিটি হয়, তারপরে দুজন নৃশংসভাবে আবার করেছেন গতকাল মালদা। এটা অ্যাড করছি, সেটা হচ্ছে স্থানীয় বিধায়কই বলছেন যে ব্লক স্তরের নেতার সাথে এতটাই দ্বন্দ্ব